দেখো এখানে এই বইটা তোমাদেরকে আমি দিব পিডিএফটা। এটা এই বই পড়ার সুবিধা আসলে কি, এই বই পড়ার সুবিধা হচ্ছে কি, একটা পেজের মধ্যে কোন জায়গাগুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন জায়গাগুলোতে তোমার বেশি ফোকাস করে পড়তে হবে, কোন ইনফরমেশনগুলো তোমার বেশি ফোকাস করে পড়তে হবে, এখানে তুমি বুঝতে পারবা। তো তোমাকে যখন আমি একটা অধ্যায় পড়াবো, এই পিডিএফ অনুসারে তুমি অধ্যায়টা বই কেনার পর দাঁড়িয়ে ফেলবা, তাহলে তোমার কি চ্যানেলাইজ করতে সুবিধা হবে যে এই জায়গা থেকে আমাকে এই জিনিস পড়া লাগবে, এই জায়গার মধ্যে এই জিনিসগুলো হাইলাইটেড করা আছে, এগুলো হচ্ছে এখানকার গুরুত্বপূর্ণ জিনিস। ঠিক আছে? আচ্ছা, তো আজকে আমরা পড়বো এই জিনিসটা। আসো সবার প্রথমে আমাকে বলো, কোষ প্রাচীর এই জিনিসটা কি জীবিত নাকি মৃত? মৃত। আচ্ছা, কোষ প্রাচীর কোন জায়গা থেকে সৃষ্টি হয় এটা জানো? কোষ প্রাচীরটা কোন জায়গা থেকে সৃষ্টি হয় চিন্তা করো, তাহলে জানবা। ঠিক আছে, চিন্তা করো তাহলে জানবা। তোমরা মাইটোসিস দেখছো না? মাইটোসিসের মধ্যে আমরা দুইটা ধাপ দেখছি না, একটা হচ্ছে কি ক্যারিওকাইনোসিস। ক্যারিওকাইনোসিস শব্দের অর্থ হচ্ছে কি নিউক্লিয়াসের বিভাজন। নিউক্লিয়াসের বিভাজনের ইমিডিয়েট শেষে কি শুরু হয়েছিল? সাইটোকাইনোসিস, অর্থাৎ কি সাইটোপ্লাজমের বিভাজন। আমাদের নিউক্লিয়াস যেটা কোষের দুই পাশে চলে গেছে, মাঝখান থেকে একটা জিনিস তৈরি হয়েছিল, এটা কি বলতো? কোষ প্লেট। কোষ প্লেট তৈরি হয়েছিল না? এটা হচ্ছে একটা প্রাইমারি বর্ডার। এই কোষ প্লেট থেকে পরবর্তীতে কি আসে? কোষ প্রাচীর আসে। মানে প্রথমে একটা প্রাইমারি রেখা তৈরি হয়, এখান থেকে আস্তে আস্তে বিভিন্ন ধরনের উপাদান আসে, এখানে এটাকে কোষ প্রাচীরে রূপান্তর করে। ঠিক আছে, এখন তুমি বুঝতেছো যে যেহেতু কোষ প্লেটকে আমি প্রাইমারি অবস্থা বলতেছি, তার মানে এটা যখন অ্যাকচুয়াল ভাবে কোষ প্রাচীর সৃষ্টি হবে, এখানের মধ্যে আরো অনেক জিনিস উপাদান আসবে। আর কি, যেহেতু দুইটা কোষের মাঝখানে আছে, তার মানে সব উপাদানগুলো আসবে কই থেকে? দুই পাশের কোষ থেকে আসবে। ধরো এই পাশের কোষ থেকে আসে এই পাশে যুক্ত হবে, এই পাশের কোষ থেকে আসে এই পাশে যুক্ত হবে। এখন তুমি আমাকে বলো, কোষ প্রাচীর যদি একদম বদ্ধ হইতো, তাহলে একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে কোনো কানেক্টিভিটি থাকতো? তার মানে আমি বুঝতে পারতেছি কোষ প্রাচীর বদ্ধ হইলেও কিছু কিছু জায়গায় কি আছে? ফাঁকা জায়গা আছে, যাতে কি আমার জিনিসপত্র আসা যাওয়া করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো কোষ প্রাচীর ওই কোন জায়গা থেকে আসে এটা একটু আমরা লিখে রাখি, যে কোষ প্লেট থেকে আসে। কোষ প্লেট থেকে আসে। আচ্ছা, তো এই কোষ প্লেট থেকে আসলো, বুঝলাম। এখন প্রথমে যে জিনিসটা সৃষ্টি হয় এটাকে আমরা বলতেছি কি, প্রথমে যে জিনিসটা সৃষ্টি হয় এটাকে আমরা বলতেছি মধ্যপর্দা। বুঝতে পারছো? দেখো নামের সাথে আনুষঙ্গিক জিনিসপত্র আছে। মধ্যপর্দা মানে হচ্ছে কি দুইটা কোষের মাঝখানের পর্দা। যেহেতু দুইটা কোষের মাঝখানের পর্দা, সেজন্য এটাকে নাম দেওয়া হয়েছে কি মধ্যপর্দা। ঠিক আছে, এখন আমার জানতে হবে যে মধ্যপর্দা জিনিসটা কি দিয়ে তৈরি। মধ্যপর্দা জিনিসটা দুইটা জিনিস দিয়ে তৈরি, একটাকে বলা হয় ফ্র্যাগমোপ্লাস্ট। ফ্র্যাগমোপ্লাস্ট, ঠিক আছে। এখন দেখো, ফ্র্যাগমোপ্লাস্ট আলাদা কোনো জিনিস না। ফ্র্যাগমোপ্লাস্ট শব্দটা হচ্ছে ফ্র্যাগমেন্ট থেকে, প্লাস শব্দের অর্থ হচ্ছে কি প্রোটোপ্লাজম। ঠিক আছে, তার মানে বোঝা যাচ্ছে কি ফ্র্যাগমেন্ট অফ প্রোটোপ্লাজম, প্রোটোপ্লাজমের একটা অংশ, যেটা হচ্ছে কি আমার এই মধ্যপর্দা তৈরির মধ্যে আসছে। আরেকটা কি, আরেকটা হচ্ছে কি পেকটিন। পেকটিন হচ্ছে এমন একটা রাসায়নিক পদার্থ যেটা হচ্ছে এই ফ্র্যাগমোপ্লাস্টগুলোকে একসাথে ধরে রাখছে। বুঝতে পারছো? এখন পেকটিনটা কোন জায়গা থেকে আসছে? এমসিকিউতে আসে। পেকটিনটা আসে হচ্ছে আমাদের গোলগি বডি, চিনো না?
গোলগি বডিতে, গোলগি বডি থেকে আসে পেকটিনটা। তার মানে আমার এই মধ্যপর্দ যেটা তৈরি হয়েছে, কি কি জিনিস দিয়ে তৈরি হয়েছে? একটা হচ্ছে ফ্র্যাগমোপ্লাস্ট, ফ্র্যাগমেন্ট অফ প্রোটোপ্লাজম, আর হচ্ছে পেকটিন, যেটা গোলজি বডি থেকে আসছে, যেটা অ্যাকচুয়াল কাজ হচ্ছে এই ফ্র্যাগমোপ্লাস্টগুলোকে ধরে রাখা। ঠিক আছে? আচ্ছা, এখন এই জিনিসটার উপরে তোমরা যে একটা চিত্র দেখছো না, এখানে খেয়াল করো, এই যে কত মোটা মোটা যে স্তর, মাঝখানের যে কালো অংশটা দেখতেছো, এটা হচ্ছে আমার মধ্যপর্দা। এর আশেপাশে জিনিসগুলো দেখতেছো না, এই জিনিসগুলো কিভাবে গঠিত হয়েছে, এবং দেখো মাঝখানে মাঝখানে কিছু ফাঁকা জায়গা আছে। ঠিক আছে? এই জিনিসগুলো কিভাবে ডেভেলপ হয়েছে এগুলো এখন আমরা করব। আচ্ছা, সবার প্রথমে এই ফ্র্যাগমোপ্লাস্টের একদম ইমিডিয়েট পরে কি আসে, কোন স্তর আসে, সেটাকে আমরা বলতেছি কি প্রাথমিক স্তর। ঠিক আছে? এই অংশটাকে আমরা বলছি কি প্রাথমিক স্তর। আচ্ছা, এখন প্রাথমিক স্তরটা তাহলে কি কি উপাদান দিয়ে তৈরি হলো চলো দেখি। বলো, এমনি তোমরা যখন 9 10 এ বা এর আগে ক্লাসে পড়ছো, বলো তো আমরা কি জানছি যে কোষ প্রাচীর কি দিয়ে তৈরি হয়? লেকটিন, সুইন, কাইটিন, এটা ঠিক আছে, আরো বলো মেইন উপাদান কি ছিল? প্রোটিন। না, হ্যাঁ বলো, সেলুলোজ শুনছিলে না? সেলুলোজ। আসো, তো প্রাথমিক প্রাচীর যেটা যেটা হচ্ছে কি আমার মধ্যপর্দার পরের যে প্রাচীরটা, এটা হচ্ছে কি আমার কি দিয়ে তৈরি হয়? সব থেকে বেশি পরিমাণে থাকে হচ্ছে কি সেলুলোজ। হ্যাঁ, এরপরে আসবে কি আমার হেমিসেলুলোজ। হেমিসেলুলোজ। ঠিক আছে? আচ্ছা, লাস্ট হচ্ছে কি গ্লাইকোপ্রোটিন। গ্লাইকোপ্রোটিন মানে বুঝো? গ্লুকোজ। গ্লুকোজ। দেখো এখানে একটা জিনিস সামনে আমাদের লাগবে, বেসিকলি একটু বলে ফেলি। আচ্ছা, কোন জায়গায় পাবো? দেখো, কিছুদিন পরে না, বলতেছে আগামী ক্লাসে একটা জিনিস আমরা দেখব, সেটা হচ্ছে কি একটা টার্ম দেখব যেটাকে আমরা বলতেছি কি গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স। ক্যালিক্স শব্দের অর্থ বুঝো? হ্যাঁ, ক্যালিক্স শব্দের অর্থ ক্রিস্টাল। ঠিক আছে? ক্রিস্টাল থেকে ক্যালিক্স শব্দটা আসছে। ঠিক আছে? এখন এই গ্লাইকোক্যালিক্সটা দুইটা জিনিস দিয়ে তৈরি হয়। প্রথমটা হচ্ছে আমার গ্লাইকোপ্রোটিন, 3 দিন ধরে ঘুমায় না, বুঝতে পারছো? পর 3টা পরীক্ষা দিলাম, মাথা খারাপ হয়ে গেছে। গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে? আরেকটা হচ্ছে কি আমার গ্লাইকোলিপিড। এই শব্দ টার্মগুলো পরের ইয়াতে দিতে পারবা, পরের ক্লাসে দিতে পারবা। এখন তুমি একটা জিনিস বুঝতে পারতেছো যে গ্লাইকোক্যালিক্স মানে বোঝাচ্ছে এমন একটা ক্রিস্টাল যার মধ্যে প্রথম অংশটা হচ্ছে কি আমার গ্লুকোজ। গ্লাইকো শব্দ আসছে কোন জায়গা থেকে? গ্লুকোজ থেকে আসছে, গ্লুকোজ থেকে আসছে। তার মানে এই যে ক্রিস্টালটা উৎপন্ন হবে, এই ক্রিস্টালগুলোর মধ্যে আমি এখন বুঝতে পারছি যে এগুলোর নাম আসলে অ্যাকচুয়ালি কিভাবে আমি বের করতে পারবো। দেখো, সবার প্রথমে ধরো গ্লাইকোলিপিডের কথা বলি। এই গ্লাইকোলিপিড কি কি দ্বারা তৈরি হবে? গ্লুকোজ আর প্লাস হচ্ছে কি লিপিড। ঠিক আছে? আচ্ছা, আর এটাও তো বুঝে গেছো এখন কি হবে? গ্লুকোজ আর প্রোটিন।
এখন এই গ্লাইকোপ্রোটিন যে জিনিসটা আছে, এই গ্লাইকোপ্রোটিনের ব্যবহার তুমি কোষ প্রাচীরের মধ্যেও দেখতে পারবা। কোষ ঝিল্লি যেমন আমরা পড়বো, দেখো আমরা পড়ছি কি কোষ ঝিল্লি হচ্ছে মৃত আর কোষ ঝিল্লি হচ্ছে জীবিত আর কোষ প্রাচীর হচ্ছে কি মৃত। তো দুইটার মধ্যে পার্থক্য আছে না, পার্থক্যটা কিভাবে সৃষ্টি হয় এটা আমরা দেখবো, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো এখানের মধ্যে যাই আমরা। পরবর্তীতে জিনিসগুলো চিন্তা করবো, আসলে আর কোশ্চেন করতে কোনো লজ্জা করবো না, ঠিক আছে? পরবর্তীতে দেখো প্রাথমিক প্রাচীর চলে গেল, এরপরে আসবে কি আমার সেকেন্ডারি প্রাচীর। সেকেন্ডারি প্রাচীরটা 3 স্তর বিশিষ্ট হয়ে থাকে। আচ্ছা, সেকেন্ডারি প্রাচীর সেকেন্ডারি প্রাচীরের উপাদান সর্বপ্রথমে যেটা বলছিলাম আমরা, কি বলো? লিগনিন, পেকটিন, লিগনিন হচ্ছে কি সুবেরিন, এই সমস্ত পদার্থ দিয়ে তৈরি হয়, ঠিক আছে? আচ্ছা, পেকটিন যেটা বলছো, পেকটিন এখানের মধ্যে মধ্যপদ্মের মধ্যে চলে গেছে, ঠিক আছে? তোমরা তো আগে সবকিছু মানে একসাথে করে ফেলছো। একসাথে 5টা দিন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো প্রাথমিক সেকেন্ডারি প্রাচীরের ক্ষেত্রে একটা কথা আছে, বুঝতে পারছো? যেটা হচ্ছে কি 2 নম্বরের উদ্ভাবনের মধ্যে আসে। কি একটা কোশ্চেন করে যে কোন কোন কোষের ক্ষেত্রে আমরা সেকেন্ডারি প্রাচীর দেখতে পারবো না, মানে উদ্ভিদের মধ্যে বিভিন্ন টাইপের কোষ আছে না, ধরো উদ্ভিদের উপরের দিকে যেখানে মানে বৃদ্ধি পাচ্ছে, এই জায়গায় এক ধরনের কোষ আছে, বাকলের মধ্যে এক ধরনের কোষ আছে, মূলের মধ্যে এক ধরনের কোষ আছে। তো বলছে কি কোশ্চেনটা আসে যে উদ্ভিদের কোন কোন কোষের মধ্যে আমি এই কোষ প্রাচীরের ভিতর সেকেন্ডারি প্রাচীরটা দেখতে পারবো না, ঠিক আছে? এখন তুমি যদি চিন্তা করো যে এমন কোন কোষ যার সেকেন্ডারি প্রাচীর থাকলে আমার সমস্যা হবে, শিকড়। তুমি চিন্তা করো আমাদের এখানের মধ্যে অনেকগুলো টাইপের কোষ আছে শরীরের মধ্যে, ঠিক আছে? কিছু কোষ অনেক বেশি কাজ করে, ঠিক আছে? আর কিছু কোষ হচ্ছে কি করে থাকে আর কি, বুঝতে পারছো? মানে মজ্জা গঠন করে। তো একটা হচ্ছে কি ভাজক কোষ, আর একটা হচ্ছে বিপাকীয় কোষ। বিপাকীয় কোষ মানে কি এটার মধ্যে ক্রমাগত কি হচ্ছে বিভিন্ন ধরনের বিভাগ হচ্ছে, বুঝতে পারছো? বিভাগ হচ্ছে। আর একটা হচ্ছে কি ভাজক কোষ ক্রমাগত বিভাজিত হচ্ছে। তুমি চিন্তা করো একটা কোষের মধ্যে যদি প্রাচীরের সংখ্যা বেশি থাকে তাহলে ওটা বিভাজন হইতে বেশি সমস্যা হবে না? তো এই কারণে কি এখানে দিতে হয়, কি স্টারে দিতে হয় যে ভাজক কোষ এবং বিপাকীয় কোষে সেকেন্ড থাকে না, মানে সেকেন্ডারি প্রাচীরটা থাকবে না। কেন থাকবে না বলতো? ওদের সুবিধার জন্য। যদি থাকতো তাহলে হচ্ছে সমস্যা হইতো অনেক বেশি। সেকেন্ডারি প্রাচীরের কাজ হচ্ছে যে তোমার সিম্পলি বলতে হচ্ছে যে ব্যারিয়ার মেইনটেইন করা। এখন তোমার যদি মনে করো প্রাচীর বড় হয়, এই জিনিসটা সিম্পল চিন্তা করো, এরকম একটা প্রাচীর, অনেকগুলো প্রাচীর, মোটা প্রাচীর মিলে একটা কোষ ছিল, ঠিক আছে? এখন এখান থেকে যদি 2টা কোষ হইতে হয়, 2টা কোষ যদি এরকম হুবহু কোষ হবে না যেহেতু মাইটোসিস, তাহলে এর যে গঠনের যে উপাদানগুলো, আমার এক্সট্রা উপাদানগুলো লাগতেছে না বেশি? ধরো এরকমই হুবহু আমি কি করতে যাচ্ছি, আরেকটা কোষ বানাতে যাচ্ছি, তাহলে এই পার্টের যে জিনিসপত্র ওগুলো আমার অন্য জায়গা থেকে কালেক্ট করতে হবে না? এই জিনিসটা যাতে না করতে হয় সেজন্য হচ্ছে আমার সেকেন্ডারি প্রাচীরই থাকে না, বুঝতে পারছো? বাড়তি কাজ না করার জন্য। আরো জিনিসগুলো সামনে গেলে আরো পরিষ্কারভাবে বুঝতে পারবো। আচ্ছা, এখন দেখো লাস্টে আরেকটা কথা বলছে কি যে এই সেকেন্ডারি প্রাচীরের পরেও আরেকটা প্রাচীর থাকতে পারে, সেটা হচ্ছে কি উদ্ভিদ ভেদে, সেটাকে আমরা বলতেছি কি টারশিয়ারি প্রাচীর। এখন এই টারশিয়ারি প্রাচীর কাদের ক্ষেত্রে থাকবে? মানে এই সেকেন্ড লেয়ারের পরেও আরেকটা প্রাচীর, সেটা কাদের ক্ষেত্রে থাকবে? যে সকল কাজ হচ্ছে কি যেখানের মধ্যে কোষগুলো স্থির হয়ে গেছে,
বুঝছো? মজ্জা গঠন করছে, গাছের মজ্জা গঠন করছে, সাইডে বাকলের কোষগুলা এটা হচ্ছে ক্রমাগত আরো মোটা হচ্ছে, আরো মোটা হচ্ছে। বুঝছো? মানে এদের আর কোনো কাজ নাই। তো ওরা কি করে, এটার বিরুদ্ধে আরো হচ্ছে কি প্রোটেক্টিভ লেয়ার তৈরি করে, যারা হচ্ছে বাইরের দিকে থাকে। ধরো আমার প্রোটেক্টিভ লেয়ার যদি বেশি থাকে কোষের মধ্যে, তাহলে স্বাভাবিকভাবে কোনো একটা জিনিস আক্রমণ করতে পারবে না। বুঝতে পারছো? বাইরের দিকের কোষগুলো, আর ভিতরের দিকের কোষগুলো অনেক নমনীয় থাকতে হয়। কি জন্য? এগুলোর মধ্যে জাইলেম ফ্লোয়েম আছে, ঠিক আছে? তোমার পরিবহন মেনটেন করতে হচ্ছে, খাবার তৈরি করতে হচ্ছে, ঠিক আছে? বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া করতে হইতেছে, সালোক সংশ্লেষণ করতে হচ্ছে, অনেক ধরনের কাজ আছে। তো ওরা এখানের মধ্যে আলাদা জায়গার মধ্যে শক্তি খরচ করার মতো কোনো কাজ তারা করে না, ন্যাচারালি করে না, ঠিক আছে? কিন্তু যাদের ধরো যে এই কাজগুলো নাই, যারা বাইরে আছে, ওদের কাজ কি হবে? প্রোটেক্ট করা। তো ওরা প্রোটেক্ট করার জন্য কি ক্রমাগত লেয়ারগুলো বৃদ্ধি করবে, এটাই সিম্পল বুঝতে গেলে। অবিস্রবণের সমস্যা হবে না? কিসের অবিস্রবণের? অবিশ্রবণ? তো কোষের ভিতরে, কোষের ভিতরে কোষের সাথে হবে, বাইরে কেমন হবে? তুমি প্রচ্ছেদনের কথা বলতেছো? প্রচ্ছেদন তো সব থেকে বেশি হয় কোন জায়গা দিয়ে বলো? পত্ররন্ধ্র দিয়ে হয় না? লেন্টিকুলার আর তোমার হচ্ছে যে কি বলে মূলীয়, যেটা এগুলো হচ্ছে খুবই কম হয়, 1%ও না। সব থেকে বেশি কোথা দিয়ে হবে? পত্ররন্ধ্রে। পাতার কোষগুলো তো সব থেকে কমপ্লেক্স কোষ, আর সব থেকে কার্য, সব থেকে বেশি কাজ কোথায় হয়? পাতার মধ্যেই হয়। সালোক সংশ্লেষণ এখানের মধ্যে হচ্ছে, প্রচ্ছদন এখানের মধ্যে হচ্ছে। আবার আমার যে পত্ররন্ধ্র জিনিসটা খোলা বন্ধ হওয়া, এই জিনিস আমরা পড়বো, সামনে আছে আমাদের। যে পত্ররন্ধ্র বন্ধ হচ্ছে কিসের কারণে তোমরা জানো? কিসের কারণে হয়? হ্যাঁ, অবিশ্রবণের কারণে হয়। অবিশ্রবণ করে পানি যখন আসে তখন হচ্ছে কি সহকারী কোষ এর প্রেসারে পত্ররন্ধ্র খুলে যায়, বন্ধ হয়ে যায়। এবং কি আয়নের আছে, আয়নের কাজ আছে, তোমার পটাশিয়াম আয়নের কাজ আছে। তারপরে তোমার প্রসাধন হওয়ার জন্য আলোর উপর নির্ভরশীলতা আছে। ধরো যে একটা সময় একদিন ধরো ওই গাছটা নীল রশ্মি তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা এটা বেশি পাইতেছে, ঠিক আছে? ওই যে আমাদের সাদা তরঙ্গ, সাদা আলোকে যদি তুমি ভাগ করো, কি কি আলো পাবা বলো? 7টা পাবা না? সব থেকে কম তরঙ্গ দৈর্ঘ্য কার? বেগুনি, ঠিক আছে? তো এই নীল কালার তো আমরা তেমন একটা দেখি না, সব থেকে বেশি দেখি এই লাল, হলুদ, এগুলাই সব থেকে বেশি দেখি। কি জন্য? এগুলা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তো একটা গাছের পজিশন এমন একটা জায়গায় আছে যে হচ্ছে কি এই নীল তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোটা এটা বেশি পাচ্ছে, তার মানে কি তার প্রচ্ছদন বেশি হবে। আবার এখানের মধ্যে এক্সেপশন আছে যে কিছু মরুজ প্রাণী, উদ্ভিদ আছে যারা রাত্রেবেলা প্রচ্ছদন করে। তোমার হচ্ছে কি যাতে অতিরিক্ত পানি বের না হয়ে যায়। তো এগুলো অনেক ভেরিয়েশন আছে, আমরা দেখবো আস্তে আস্তে জিনিসগুলো, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে কি আমার প্রাচীরের গঠনগুলো। এখন আসো, এখানের মধ্যে একটা গর্ত আছে না? দেখো, এই পাশেও একটা গর্ত আছে, এই পাশেও একটা গর্ত আছে, বুঝছো? এই গর্তগুলোকে বলা হয় পিট। পিট অর্থ হচ্ছে কি কূপ বা গর্ত। এখন কয়টা গর্ত আছে? 2টা। তো এই জন্য এর জন্য এই জিনিসটাকে কি বলা হবে? পিট পেয়ার। বুঝছো? কি বলবো? পিট পেয়ার। এখন দেখো, এই যে পিট পেয়ার, এখানের মধ্যে একটা আবরণ আছে না আমার মধ্যপর্দার, এই জিনিসটাকে আমরা বলতেছি কি? পিট মেমব্রেন। ঠিক আছে? এখন এই গর্ত দেখলাম, মাঝখানে পিটের আবরণ আছে, দুই পাশে 2টা গর্ত আছে। এই জায়গা দিয়ে তো বুঝতে পারতেছো, এই জায়গা দিয়ে তো আসলে সবকিছু কি করে? চলাচল করে। তো এই জায়গার মধ্যে যে রাস্তা দিয়ে চলাচল করে, আমি একটু দেখাই, যে রাস্তা দিয়ে চলাচল করে এই জিনিসটাকে আমরা বলতেছি কি? প্লাজমোডেজমা। প্লাজমোডেজমা, ঠিক আছে? তো তোমাকে যদি ব্যাখ্যা করতে বলা হয়, তুমি কি করবা? সবার আগে এই চিত্রটা আঁকাবা। আঁকানোর পরে বলবা যে কোষ প্রাচীরের সৃষ্টি হয় কোষ প্লেট থেকে, ঠিক আছে? কোষ প্রাচীরের সৃষ্টি হয় কোন জায়গা থেকে? কোষ প্লেট থেকে। কোষ প্রাচীরের প্রথম যে প্রাথমিক স্তর, যাকে মধ্যপর্দা বলা হয়, মধ্যপর্দা তৈরি হয় ফ্র্যাগমোপ্লাস্ট থেকে এবং পেকটিন থেকে। পেকটিন আসে গোলজি বডি থেকে, ফ্র্যাগমোপ্লাস্ট আসে প্রোটোপ্লাজম থেকে। পরবর্তীতে কোষ ভেদে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর এবং টারসিয়ারি প্রাচীর দেখা যায়। সাধারণত কোষে মধ্যপর্দার পরে প্রাথমিক প্রাচীর যেটি আসে, এটির গঠনের যে উপাদান সেগুলো হলো সেলুলোজ, হেমিসেলুলোজ এবং কি গ্লাইকোপ্রোটিন। এরপরে বলবা যে সেকেন্ডারি যে প্রাচীর আছে, এটা বিভিন্ন কোষে থাকে, বিভিন্ন কোষে থাকে না। এর মধ্যে লিখবা যে সকল কোষে থাকে না সেগুলো হচ্ছে কি? ভাজক কোষ, আর হচ্ছে কি? বিপাকীয় কোষ। রিজন ব্যাখ্যা করে দিবা যে ক্রমাগত
প্রচন্ড পরিমাণ কাজ এবং ক্রমাগত বিভাজন হওয়ার কারণে এগুলা কোষে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, এবং সেকেন্ডারি প্রাচীরের উপাদান কি লিগনিন সুব্রিন। উদ্ভিদের বহির বা পরিধির দিকে যে কোষগুলো, পরিধি বলতে হচ্ছে কি সাইডে আমরা যেগুলো দেখি, মানে পরিধি বলতে কোন জায়গায় বলে, এটা যদি বৃত্ত হয়, ধরো একটা গাছকে তুমি কাটছো, পরিধি বলতে কোন জায়গায় বোঝাবে, বাকলকে বোঝাবে না, বলবা পরিধির দিকে যে কোষগুলো আছে এগুলোতে সেকেন্ডারি প্রাচীরের পরও আরেকটি প্রাচীর দেখা যায়, সেটি হচ্ছে কি আমার টারশিয়ারি প্রাচীর। কোষ প্রাচীরের মধ্যে আমার কিছু ফাঁকা জায়গা দেখা যায় বা গর্ত দেখা যায়, তুমি যেটাই লাগো বলো, ফাঁকা জায়গা দেখা যায় অথবা গর্ত দেখা যায়, যেগুলোকে বলা হয় পিট। এরা পরস্পর দুই কোষের মাঝখানে থাকে, দুইটা একসাথে থাকে, দেখি এটাকে আমরা কি বলি, পিট পেয়ার বলি। পিট পেয়ার মধ্যপর্যায় যে জায়গার মধ্যে থাকে সেটাকে আমরা বলছি কি, পিট মেমব্রেন। এই পিট মেমব্রেন বা পিট অঞ্চল দিয়ে প্লাজমোডেজমাটার মাধ্যমে আমার কি একটা কোষের সাথে আরেকটা কোষের সম্পর্ক স্থাপিত হয়। বুঝতে পারছো? এখন দেখো, আমি তোমার বললাম, তুমি শুনলাম, তোমার এখন মাথার মধ্যে প্রাইমারিলি চিন্তা আসবে কি, ভাইয়া যেভাবে বলছে ওইভাবে লেখা হবে, এরকম না? বলো, তোমাদের মেন্টাল স্টেটমেন্ট এরকম হয়ে গেছে না? কিন্তু না, ঠিক আছে? তোমাদের চিন্তা ভাবনা কি যে ভাইয়া কি কি টপিক নিয়ে আলোচনা করছে, আমি এই জিনিসগুলো নিজের মতো করে লিখবো। বুঝতে পারছো? এটাই হচ্ছে তুমি এখানে শিখতে আসছো, যে এইখানে ইনফরমেশন তো তোমার বইয়ের মধ্যেও আছে, এখানেও তো আমি লিখছি। জিনিস হচ্ছে কি, উপস্থাপন করাটা তোমার নিজের পারতে হবে, যে আমি কোন জায়গা দিয়ে শুরু করলাম, দেখছো কি দিয়ে শুরু করছি, একদম মাঝখান দিয়ে শুরু করছি, শেষ করলাম কি দিয়ে, লাস্ট বৈশিষ্ট্যটা দিয়ে। এখন তোমাকে যদি আমি লেখাই দিই জিনিসটা ধরে ধরে, তুমি কি করবে, এটা মুখস্থ করবা, কয়দিন করে ভুলে যাবা। মেকানিজম বুঝতে পারছো? তোমার উদ্দেশ্য যেখানে বুঝছো, তোমাকে আমি কালকে লিখতে দিব, তুমি নিজের ভাষায় লিখবা, তুমি নিজের ভাষায় লিখছো, আমি দেখলে বুঝতে পারবো যে তুমি যেটা যেটা বুঝছো এটা তোমার শব্দের মধ্যে কি প্রয়োগ করছো। ঠিক আছে? এখন শুরুতে বলো যে ভাই এগুলো তো কঠিন, এরকম লাগে, এলোমেলো না, এই জিনিসটা বিল করতে তোমার 1-1.5 মাস সময় লাগবে, এরপরে তুমি পারবে। এখন এটা যদি বিল না করো, কত জিনিস মুখস্থ করবা তুমি, বলো তো, পরে বিরক্ত হয়ে যাবা, করবা না, যে কোনো সাবজেক্ট হোক। বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো, এটা হচ্ছে কি আমাদের কি বললাম, কোষ প্রাচীরের এই গঠনটাকে আমরা বলতেছি হচ্ছে কি ভৌত গঠন। তোমাকে বলবে এই জিনিসটার প্রতি নজর রাখবা, কিন্তু বলছি কি ভৌত গঠন, ভৌত গঠন। ঠিক আছে? এখন আসো, আরেকটা পরীক্ষার মধ্যে আসে, তো একটা জিনিস দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে। এর মধ্যে দেখো, এটা হচ্ছে কি আমাদের ভৌত গঠনের কথা বলছে। আরেকটা আসে, সেটা হচ্ছে কি আমাদের সূক্ষ্ম গঠন। বুঝতে পারছো? এই যে এই অংশটা, এই অংশটা দেখো, এটা থেকে আমরা বলছি সূক্ষ্ম গঠন। সূক্ষ্ম গঠন এখানে তো অনেক কিছু লিখছে, আমরা এটা কি ফ্লো চার্ট আকারে লিখবো। বুঝতে পারছো? যে কোনটার পর থেকে কোনটা আসছে জিনিসটা, তাহলে তুমি ভালো করে বুঝতে পারবা। এভাবে তুমি যদি লাইন বাই লাইন পড়ো, তাহলে মনে থাকবে না, মাঝখান দিয়ে একটা গ্যাপ হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আসো, তো সূক্ষ্ম গঠনটা আমরা একটু লিখি। এটা হচ্ছে এই পর্যন্ত। আচ্ছা, লিখবা, দেখো তোমাদের এই স্লাইডগুলো আমি দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার পরে। ক্লাস শেষ বলতে হচ্ছে কি, অধ্যায় শেষ হওয়ার পরে পুরো যে স্লাইডের মধ্যে যা কিছু আছে ওটাও দেখতে পারবা, তোমাদের গ্রুপের মধ্যে দিয়ে দেবো স্লাইড, পিডিএফ হবে। লাইকো ক্যালিক্সি কি বুঝে যেতে হবে। হ্যাঁ, আমি আসতেছি, ওটা লিখো। গ্লাইকোক্যালিক্স হচ্ছে কি, নরমালি গ্লাইকোজেনের একটা মানে গ্লুকোজের একটা ক্রিস্টাল। ঠিক আছে? সার্বিকভাবে জিনিসটাকে গ্লাইকোক্যালিক্স বলতেছি। এখন এই গ্লাইকোক্যালিক্সটা বিভিন্ন ধরনের হতে পারে। ঠিক আছে? তুমি যদি গ্লুকোজের সাথে, মানে এটা মেইন হচ্ছে গ্লুকোজ, গ্লুকোজকে বেস করে একটা ক্রিস্টাল তৈরি করবে। ঠিক আছে? এখন গ্লুকোজের সাথে যদি তুমি প্রোটিন অ্যাড করো, ঠিক আছে, তাহলে এই ক্যালিক্সটার নাম কি হবে, গ্লাইকোপ্রোটিন। প্রোটিন এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্রাকচার আছে, দেখতে হচ্ছে কি এরকম, অনেকটা এরকম গাছের মতো দেখতে। আর সেম জিনিস ক্রিস্টাল, এই গ্লুকোজের ভিত্তির সাথে যদি তুমি ইয়া লাগাও, লিপিড লাগাও, তাহলে কি হবে, আমার এই গ্লাইকোক্যালিক্সটার নাম কি হবে, গ্লাইকোলিন। এখন তোমার বললাম যে ক্রিস্টাল, এগুলো দেখতে এরকম গাছের মতো, ক্রিস্টালের মতো, এগুলো আমরা কোষ বিভাজন, কোষ ঝিল্লির মধ্যে অনেক ভালো করে দেখতে পাবো। বুঝছো? ওইখানে প্রয়োগ আছে। শোনো, চিত্র আঁকার প্র্যাকটিস এখন থেকেই করবা। যে কোনো কিছুতে তুমি বোটানি পড়ো আর জিওলজি পড়ো, যেখানে সবথেকে বেশি চিত্র আঁকতে পারবা, ঠিক আছে, যেখানে চিত্র দেওয়া সম্ভব তুমি চিত্র দিবা। চিত্র তোমার লেখাতে অনেক ভ্যালু অ্যাড করে দেয়। যেরকমই হোক, তোমার তো ভাই ভাস্কো দা গামা হওয়া লাগবে না, তুমি মোটামুটি জিনিসটা বুঝাইতে পারলে হয়েছে।
আর তোমরা হচ্ছে যে কার এরকম লেখার অভ্যাস আছে যে একদম এক পৃষ্ঠা শুরু করো একদম পুরা জিনিসটা এক প্যারার মধ্যে লিখে ফেলো, এরকম কেউ আসো? এরকম করে লেখা বাদ দিতে হবে, ঠিক আছে? এক লাইনে 4 শব্দ আছে। না না ওইটা বলতেছি না, মানে এক প্যারার মধ্যে সব ব্যাখ্যা করে দিছো, ঠিক আছে? তোমার এখানে হাইলাইট করতে হবে যে এই দুইটা লাইনের মধ্যে আমি এই জিনিস ব্যাখ্যা করছি, দুই লাইন এক আঙ্গুলের মতো গ্যাপ, এরপরে আর লাইন শুরু করবা। তোমরা যখন পেন্সিল দিয়ে আঁকবা, ঠিক আছে, বাসায়, তখন মধ্যপর্দাটাকে একটু গাঢ় করে দিবা, বাকিগুলো আমি যেভাবে দিছি এরকম দেওয়ার চেষ্টা করবো আর কি, আগে মানে যাতে ডিফারেন্সিয়েট করা যায়, একটা থেকে পার্থক্য প্রমাণ করা যায়। তোমার পোস্টপাচেরা বাকি অংশ কই? এটাকে অর্ধেক করব। তার পিঠ কেমনে বেঁকে করবা? আচ্ছা আচ্ছা, অর্ধেক করব। সস্তা বুদ্ধি।